দুনিয়ার ব্যামাক মানুষ আইলো গেল, শুধু তুমি আইলা না। আমি তো বনপুরা হরিণের লাহান এক বুক আগুন লইয়া তোমার পথসাইয়া বইয়া আছি। তুমি আইলে তোমার মুখখান দেখা আমার বুকখান জোড়াইতাম। তোমার না দেখা যদি আমি মইরা যাই, আমার কলিজা মাটিতে মিশবো না। আমি মরার আগে একটু হইলেও আমারে একবার আইয়া দেখা যাইও। আমি তোমারে দেহার লাইগা অনেকদিন ধইরা না খাইয়া বইয়া আছি। এমন সময় রিনার ভাই ডাক্তার নিয়ে গেল। রিনা আগের চেয়ে অসুস্থ। ডাক্তার পাশে বসে চোখ দেখে বলল, আপনি সকালে কি খেয়েছেন? রিনা বলল, ডাক্তার সাহেব, খাইয়া আর কি হইব? কি হবে মানে? আপনার বেঁচে থাকতে হবে, সুস্থ থাকতে হবে। ডাক্তার সাহেব, জাল্লাইকা বাইসে আছি, সে তো আইলো না। রিনার ভাই জাহিদ বলল, বোন, তোরে আমি আর কত বুঝাবো? তোর জীবনটা এইভাবে বরবাদ করে দিস না। তোর কিছু হয়ে গেলে আমার কি হবে? আমিও তো মরে যাব। ডাক্তার জিজ্ঞাসা করল, আচ্ছা, আপনার বোনের সমস্যা কি? আমি একটু জানতে পারি? হ ডাক্তার সাহেব, শুনুন তাইলে। আমার বোন একটা বড়লোকের পোলার সাথে রিলেশন করে তাকে বিয়ে করেছিল। বিয়ের 3 মাসের মাথায় ওই ছেলে বিদেশে চলে যায়। এরপর ফোনে তারা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। আমার বোনটা রাগ করে আমার বাড়িতেই চলে আসে। এর 6 মাস পর আবার খবর পাইছো দুলাভাই বিদেশ থেকে আসছে। কি? তো দুলাভাই আইছে? কি কইতাছোস? কবে আইছে? দুলাভাই কবে আসছে তাও জানো না তুমি? আমি কেমনে জানবো? সেই 6 মাস আগে তো দুলাভাইয়ের লগে রাগ কইরা তার বাড়ি সাইরা চইলে আইছি। আর তো তার লগে কোনো কথা হয় নাই। আচ্ছা, তুমি কি দুলাভাইকে দেখতে যাবে না? হ জামু, অহনি জামু। আজকে আমার ভিতরে যত মান অভিমান ছিল, ব্যামাক অভিমানের সমাপ্তি ঘটামু। তো দুলাভাইয়ের কাছ থেকে ক্ষমা চাইয়া নিমু। ঠিক আছে আপা, যাও। অভিমান যেন আবার ক্ষোভে পরিণত না হয়। ঠিক আছে, আমি একটু পর বাইরে উঠব। অন্য বিশিতাকে নিয়ে হোটেলে খাওয়ার জন্য দুজন বের হচ্ছে। এর মধ্যে রিনা গিয়ে সেখানে পৌঁছালো। রিনা অর্ণবকে দেখে বলল, তুমি আইসা গেছো? আমারে তো একটু খবরও দিলা না। খবর দেওয়ার জন্যই তো তোমার কাছে যাচ্ছিলাম। তার আগেই দেখে তুমি এখানে চলে এসেছো। অর্ণব, সত্যি তুমি আমার কাছে যাচ্ছিলা? আমি জানতাম তুমি আমার কাছে যাবে। আমি আজকে প্রমিস করব আর কোনো দিন তোমার সাথে ঝগড়া করব না। একটু ঝগড়া করার কারণে আমাদের মাঝে দূরত্বের সৃষ্টি হয়েছে। না, দূরত্বের তো প্রশ্নই আসে না। আজকের পর থেকে তুমি তোমার স্বাধীনতা নিয়ে থাকতে পারবে। আমি তোমার জন্য ডিভোর্স পেপার রেডি করে নিয়ে এসেছি। তোমার মন চাইলে সই করে দিও, আর সই না করলেও 3 মাস পরে তোমার আমার ডিভোর্স হয়ে যাবে। এ কথা শুনে রিনার চোখ দিয়ে ঝর্ণার ধারা জল গড়িয়ে পড়ছে। দম যেন বন্ধ হয়ে আসছে, মুখের ভাষা হারিয়ে গেছে। ভেবেছিল অর্ণব দেশে আসলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে সব মীমাংসা করে নেবে, কিন্তু তার উল্টোটা হলো। এই বিরহ সহ্য করতে না পেরে অর্ণবের শার্টের কলার ধরে বলল, এই তুমি এসব কি বলছো? আমি তোমাকে ছাড়া কেমনে থাকবো? এতদিন যেভাবে ছিলে সেভাবেই থাকবে। তুমি তো ভালোই ছিলে, তাই তো আমি আরেকটা বিয়ে করেছি। আমি এখন ঈশিতাকে নিয়ে সুখে আছি। না অর্ণব, চুপ থাকো, আমি মরে যাব। তুমি বিয়ে করেছো? তুমি কিভাবে পারলে আমাকে রেখে আরেকটা বিয়ে করতে? আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? কিভাবে থাকবে তা যদি তুমি চিন্তা করতে, তাহলে তো আমার সংসার ছেড়ে চলে যেতে না। যতই কষ্ট হোক না কেন, আমার বাড়িতেই থাকতে, তাই না? অর্ণব, আমি চলে গিয়েছিলাম ঠিক আছে, আমি তোমার সাথে কথা বলিনি তাও ঠিক আছে, কিন্তু এক মুহূর্তের জন্যও আমি তোমাকে ভুলতে পারিনি। আমি তো তোমার স্মৃতি নিয়েই বেঁচেছিলাম। এখন আমি কার স্মৃতি নিয়ে থাকবো অর্ণব? তুমি মিথ্যা বলছো বলো। না, কোনো মিথ্যা কথা বলছি না, ঈশিতা বলল। অর্ণব, এত কথা বলতে হবে কেন ওর সাথে? আমাদের দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, এই নাও, এটাতে সাইন করে দিও। রিনা কাগজটা হাতে নিয়ে ছিঁড়ে ফেলে দিয়ে অশ্রুসিক্ত হয়ে সেখান থেকে চলে গেল। পরে অর্ণব বলল, যখন বোঝার সময় ছিল তখন বোঝনি, সময় ফুরিয়ে গেলে বুঝে লাভ কি? ঈশিতা বলল, হ্যাঁ, এখন তো আমাদের এনজয় করার সময়, আমরাই এনজয় করব, চলো। রিনা তার ভাইকে জড়িয়ে ধরে কান্না করে বলছে, ভাই, আমার তো সব শেষ হয়ে গেল। কি হয়েছে? তুই না তোর শ্বশুর বাড়িতে গিয়েছিলি? হ ভাই, গিয়েছিলাম। গিয়ে দেখি অর্ণব আরেকটা বিয়া করে ফেলাইছে আর আমারে ডিভোর্স দিছে। আমি ডিভোর্স পেপার ছিঁড়ে ফেলাই দিছি। জাহিদ বোনকে সান্ত্বনা দিয়ে বলল, কি করবি? মনে কর তোর জীবনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ভাই, অ্যাক্সিডেন্ট হইলে আমার একটা হাত চলে যাইতো, আমার একটা পা কাইটা যাইতো, না হয় হাত পা কাইটা যাইতো, আমার কষ্ট লাগতো না। এখন তো আমার কলিজা কাইটা গেছে। কলিজা কাটার কি কোনো ঔষধ আছে যে ঔষধে আমার বোনের ব্যথা কইমা চাইবো? বোন, তুই নিজের দোষে নিজে দোষী। তোর উচিত ছিল তো শ্বশুর বাড়িতে থাকা। তুই কেন শ্বশুর বাড়ি ছেড়ে আসলি বল? ভাই, আমি কি সাধে আইছিলাম? অর্ণব যখন বিদেশ চলে যায়, তারপর তো তার মা আমার উপর অমানবিক অত্যাচার শুরু করলো। আমি তো কম অত্যাচার সহ্য করি নাই। আমার যদি মায়েরা ফালাইতো, আমি তো আর অর্ণবরে দেখতে পাইতাম না। যে চোখ দিয়ে আমার পৃথিবী দেখার কথা, আমি তো সেই চোখ দিয়া খালি অর্ণবরেই দেখতে চাইছিলাম। কিসের লাইয়া সে এমনটা করলো? ভাই, আমি আমার 2 চোখ অন্ধ কইরা দিব, তবু আমি পারমু না দেখতে অর্ণবরে অন্য কোনো মাইয়ার লগে। বোন, তুই একটা কাজ কর, অর্ণবের সাথে দেখা কর, রিল্যাক্সে কথা বল। যেই সাপে ছোবল মারে সেই সাপই বিষ তুলতে পারে। ডাক্তার বলল, হ্যাঁ
বুঝতে পেরেছি আপনার বোন মানসিক যন্ত্রণায় ভুগছে। আমি কিছু মেডিসিন লিখে দিব, ওইগুলো ঠিকভাবে খাওয়াবেন আর তাকে সবসময় টেনশন মুক্ত রাখার চেষ্টা করবেন। আশা করি ঠিক হয়ে যাবে। রিনার ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দিচ্ছে অর্ণব। রিনা বলছে, ওহো, এমন করে লিপস্টিক লাগাচ্ছ, সব এলোমেলো হয়ে যাচ্ছে। এলোমেলো তো সবসময়ই হয়। কি আমি কি লিপস্টিক সবসময় এলোমেলো করে দেই? তুমি তো এলোমেলো করে দাও না, আমি কিস দিয়েই তো এলোমেলো করে ফেলি। আর এখন তো আমি সবগুলো লিপস্টিক খেয়েই ফেলবো। তুমি না দিনে দিনে নির্লজ্জের মতো হয়ে যাচ্ছ। বাড়ি ভরা মানুষ, তোমার কি কোনো শরম করে না? লজ্জার কতদিন থাকবে? লজ্জা যা ছিল বিয়ের আগে ছিল, এখন আর কোনো লজ্জা নেই। আজকে আমি তোমার গালে এমন অবস্থা করব না, কিস দিতে দিতে বেহুশ করে দিব। রিনার গালে দুই হাত দিয়ে কাছে টানতেই রিনা বলল, মা আমাগো দিকে তাকাইয়া আছে। এই কথা শুনে অর্ণব রিনাকে ছেড়ে দিল। রিনা দৌড়ে চলে গেল। অর্ণব বলল, ফাঁকি দিয়ে চলে গেলে তো, রাত আসুক, আজকে রাতে তোমাকে দেখে নেব। এসব অতীতের স্মৃতি ভেবে গুমড়ে কান্না করছে আর বলছে, আমাগো সেই সোনালি দিন কি আর কোনোদিন আইব না? অর্ণব, তুমি কি আমার জীবনে আর আইবা না? তুমি আমার লগে যা যা করছিলা, এখন কি তোমার নতুন বইয়ের লগে তাই করতেছো? এসব কথা ভাবতে ভাবতে শোয়া থেকে উঠে রুমের দিকে চলে যায়। এর কিছুদিন পর অর্ণবের মা চুল এলোমেলো করে বসে বসে কান্না করছে। অর্ণব বাহির থেকে এসে মায়ের এই অবস্থা দেখে বলল, মা তোমার এই অবস্থা কেন? কি হয়েছে তোমার? বাবা, তোর বউ আমাকে মেরে টাকা পয়সা সোনা দানা সবকিছু নিয়ে চলে গেছে। কি বলছো মা তুমি? কেন সে এমন করলো? বাবা শোন, আমি তোকে কথাগুলো এতদিন বলিনি। তুই বাড়িতে না থাকলে সে একটা ছেলেকে বাড়িতে নিয়ে আসতো আর তোর বেডরুমে নিয়ে গিয়ে যা মন চায় তাই করতো। মা, এসব আমি কি শুনছি? তুমি তাকে কিছু বলনি? বলেছিলাম, হাতে পায়ে ধরে বলেছিলাম, বৌমা এইসব খারাপ কাজ, এসব করলে পাপ হয়। আর আমার ছেলে যদি জানতে পারে তাহলে সংসারটা ভেঙে যাবে। সে আমাকে আরো উল্টো ধমক দিত, এমনকি আমার গায়েও হাত তুলতো। আজকে ছেলেটা সহ টাকা পয়সা যা ছিল সবকিছু নিয়ে চলে গেছে। আমি যখন বাধা দিতে গিয়েছি আমাকে মেরে এই অবস্থা করে রেখে গেছে। মা, ছেলেটাকে কি তুমি চিনো? না বাবা, আমি তাকে চিনি না। আচ্ছা মা, তুমি একটু থাকো, আমি দেখি সে কোথায় যেতে পারে। অর্ণব বের হয়ে গেল। রিনার সাথে অর্ণবের দেখা হয়। রিনা অর্ণবকে দেখে তার কাছে গিয়ে বলল, অর্ণব, আমি তোমার কাছে যাইতেছিলাম, তুমি কি আমার লগে একটু কথা কইবার পারবা? দেখো আমি এখন খুব ঝামেলায় আছি, আমার হাতে সময় খুব কম। অর্ণব, কইতে চাইছিলাম তুমি তো তোমার বউরে মেলা দিন সময় দাও, আমার একটু সময় দাও না, আমি কিছু কথা কইয়া সইলা যামু। আরে বললাম তো এখন আমার হাতে কোনো টাইম নেই, তোমার কথা তুমি বলো। অর্ণব রিনাকে রেখে চলে গেল। রিনা অশ্রুসিক্ত হয়ে সেখান থেকে চলে গেল। অর্ণব তার মার কাছে গিয়ে বলল, মা শুনেছি ঈশিতা যে ছেলের সাথে চলে গেছে, সেই ছেলের বাড়ি নাকি বিক্রমপুর। ঈশিতা নাকি আমাকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করার জন্য চলে গেছে। বাবা, এটা কি হয়ে গেল? তো সংসারটা নষ্ট হয়ে গেল। মা, একটা নষ্টা মেয়ের সাথে এতদিন সংসার করেছি, আমি একটিবারও জানতে পারলাম না, অথচ ওই মেয়েটা আমার জন্য কত আকুতি মিনতি করলো আমার সাথে সংসার করার জন্য। আমাকে পাগলের মতো ভালোবেসেছিল, অথচ আমি তাকে কত অবহেলা করেছি। বাবা, তুই এক কাজ কর, রিনাকে আবারও আমাদের বাড়িতে নিয়ে আয়, সে অনেক ভালো ছিল। মা, আমি তাকে যেভাবে অপমান করেছি আমি তার সামনে কিভাবে যাব? বাবারে, আমি বুঝতে পারছি আমরা তামা খুঁজতে গিয়ে হীরা হারিয়ে ফেলেছি, তুই যেভাবেই হোক ওকে নিয়ে আয়। আচ্ছা মা, ঠিক আছে, আমি গিয়ে দেখি। অর্ণব রিনার উদ্দেশ্যে চলে গেল। অর্ণব রিনার বাড়িতে ঢুকেই দেখতে পেল রিনার পাশে বসে রিনার ভাই কান্না করছে। অর্ণবও পাশে গিয়ে বলল, ভাইজান কি হয়েছে রিনার? অর্ণব, আমার বোন দুনিয়া ছেড়ে চলে গেছে। যাওয়ার আগে তোমাকে একটু দেখতে চেয়েছিল, কিন্তু তুমি তো আমার বোনটাকে একটুও দেখতে আসলা না। হ ভাই, আসলেই আমি নিষ্ঠুর হয়ে গেছিলাম। মানুষ এতটা নিষ্ঠুর কেমনে হয়? আমার বোনটা তোমারে দেখার জন্য কতই না ছটফট করছে, কিন্তু না দেখাই মইরা গেল। তবে তোমার জন্য একটা উপহার দেয়া গেছে, দেখো। অর্ণব কাগজটা খুলে দেখলো, তাতে লেখা আছে, প্রিয় আমার শখের পুরুষ, আমি তোমার আশায় থাকতে থাকতে আমার জীবনের প্রদীপ নিভা যাওয়ানের সময় হইয়া আইছে, তবুও তোমার দেখা পাইলাম না। আমি মইরা যাওয়ানের পর তুমি যদি খবর পাও, আমার লাশটারে একটু ভালো কইরা খেয়াল কইরা দেখো। আমার চোখে মুখে শুধু তোমারই নাম। তোমারে পাইবার লাইগা আমি ব্যামাক জায়গায় গেছিলাম, বন জঙ্গল কত ঘুরলাম, কিন্তু তোমার দেখা পাইলাম না। তোমারে কাঙ্গে পাইল, ফুলে পাইল, পথের ধুলোই পাইল, আসমানের বৃষ্টি পাইল, সমুদ্রের জলেও পাইল, কবিতার ছন্দেও পাইল, গানের সুরে পাইল, কত চেনা অচেনা মানুষে পাইল, কিন্তু আমি অবাকি, তোমারে পাইলাম না। আমি আল্লাহর কাছে যাইয়া তোমারে সামু, হাসরের ময়দানে জানি তোমার আমার লগে দেখা হয়। চিঠিটা পড়ে অর্ণব বুক ভাসিয়ে কান্না করতে লাগলো। আর আমাদের গল্পটা এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, ভালোবাসা এক অনন্ত সাগর, যে যাকে ভালোবাসে অনন্ত ভালোবেসে থাকে। তাই তো রজকিনী চণ্ডীদাসের আশায় 12 বছর বর্ষি বাইছিল। ফরহাদ সিঁড়িকে পাবার জন্য পাহাড় কেটে পানি এনেছিল। লাইলির প্রেমে মজনুর মৃত্যু হয়েছিল, আর জুলেখা বৃদ্ধ বয়সে যৌবন ফিরে পেয়েছিল। এভাবেই বেঁচে থাকুক পবিত্র ভালোবাসা। এই গল্পটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, শেয়ার করে আমাদেরকে আরো একটা গল্প তৈরি করার
করার অনুপ্রেরণা যোগাবেন। আপনারা বেশি বেশি করে শেয়ার করলে আমরা দ্রুত পরের গল্প নিয়ে হাজির হব। গল্পটি লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানান। গল্পটির ভাবনা ও পরিচালনায় এম ইদ্রিস। ধন্যবাদ।